এবং দর্শক শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নিরাপত্তা বিষয়টি বেশ ঝুঁকির মধ্যে আছে। তিনি যেই সিম্পল ভাবে তার সফরগুলো করছেন, তিনি যে সিম্পল লাইফ লিড করছেন অতীতের প্রাইম মিনিস্টারদের তুলনায়, বিশেষত গত 17 বছরের শেখ হাসিনার যেই ভয়াবহ নিরাপত্তা ব্যবস্থা ঘিরে যে জাঁকজমকের সাথে চলাচল করতেন সেই জায়গাটা তিনি ভেঙে ফেলেছেন। তিনি যতটুকু সিম্পল ভাবে চলা যায় সে পথ অনুসরণ করছেন এবং এতে তার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি চীন সফর করে আসার পরে এই 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 অঞ্চলের জিওপলিটিক্যাল যে পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের প্রতিবেশী রূপে, আমাদের বন্ধু রূপে সবচেয়ে ভয়ঙ্কর যে শত্রু, যারা আমাদেরকে কি বলবো, যারা আমাদেরকে সম্পূর্ণভাবে তাদের করায়ত্তে নিতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, সে ভারতের জায়গাটা থেকে আসলে তার নিরাপত্তার ঝুঁকিটা অনেক বেড়ে গেছে এই চীন সফর করে আসার পরে। কারণ চীনের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো আবার ভারতের পছন্দ হচ্ছে না, এমনকি আমরা ভারতের যেই সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ তাদের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তো এই সার্বিক বিষয়টি নিয়ে এই যে খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী যেই তার যে নিরাপত্তায় যে শৈথিল্য নিয়ে এসেছেন, শৈথিল্য বলবো না, যে নিরাপত্তার যে বহর কমিয়েছেন, এটাতে তার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। তো এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অবশ্যই এখন নিয়মিত বলা যায় না, কারণ অনেকদিন পর পরে আপনার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, এটাও নিয়মিত মধ্যে পড়ে আর কি। তো যাই হোক সুমন ভাই, দর্শক অনুরোধে আমারটা কমাই দিচ্ছেন। আসলে আমার নিজেরই শরীরের সমস্যা হচ্ছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে চীন সফরের পরে আসলে এই অঞ্চলের জিওপলিটিক্যাল একটা চেঞ্জ কিন্তু আমরা দেখছি, এবং ধরেন বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে, যেটি হাসিনার সময় শূন্যের কোঠায় ছিল সেটি এখন আমি বলবো যে 50% প্লাস, এটা তারও বাড়ছে। বিভিন্ন চুক্তি হচ্ছে, সহযোগিতা হচ্ছে। টার্কির সঙ্গে আমাদের একটা আমরা কিছু এগ্রিমেন্টের দিকে হয়তো যাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। চীনের সাথে যে সফর, তো সব মিলিয়ে আসলে মানে ভারতের বুদ্ধিজীবী বা টেলিভিশন মিডিয়ার যে রিপোর্ট বা তাদের যে রিয়াকশন, তাতে বোঝা যাচ্ছে যে তাদের গা জ্বলতেছে আর কি। এবং প্রধানমন্ত্রী খরচ কমানোর জন্য যে নিরাপত্তা যেই কমিয়ে এনেছেন, এই সব মিলিয়ে সম্বন্ধে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। নিরাপত্তার জিনিসটা বা ঝুঁকি যেটা আপনি বলছেন, সেখানে একটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, আর একটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল নিরাপত্তা। এখন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রথমে নিরাপত্তার কথা যখন বলি, তখন আমরা থ্রেট অ্যানালাইসিস বা ঝুঁকিটা কতটুকু সেটা একটা অ্যাসেসমেন্ট করি। সেই অ্যাসেসমেন্টের মধ্যে থাকে যে, ধরেন আমরা প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা এখানে যেহেতু বলছি, সেহেতু যারা এইখানে ঝুঁকি, তারা অবজেক্টিভটা কি কারণে এটা করতে পারে, বা এন্ড স্টেট কি চায় তারা কি প্রধানমন্ত্রীর শারীরিক ভাবে বা ওনার জীবনের উপরে শঙ্কা আছে, নাকি এই ঝুঁকিটা হচ্ছে ওনাকে চারিত্রিক ভাবে ওনার নামে কালিমা দেয়া, অথবা ওনার ক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। যে কোনো ধরনের একটা অবজেক্টিভ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে কথাটা ডক্টর কর্নেল ওলি আহমেদ যে জিনিসটা বলেছেন, একটা আমি 2 দিন আগে দেখলাম, উনি শারীরিকটার কথাই সম্ভবত বলেছেন, জীবনের উপরে আশঙ্কার কথা বলেছেন। সেই পার্সপেক্টিভে দেখলেও যে কারা এটা চাচ্ছে, অ্যাসেসমেন্টে আমাকে করতে হবে। দেন কোথা থেকে সেটা আসছে, কিভাবে তারা সেটা চায়, এবং সেটার ইম্প্যাক্টটা কি হতে পারে ব্যক্তির উপরে, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে ব্যক্তি যদি দেশের প্রধানমন্ত্রী হন, সেই ক্ষেত্রে দেশের উপরে কি ইম্প্যাক্ট হতে পারে। এই ধরনের জিনিসগুলো যারা এই নিরাপত্তার কথা বলবে, করণীয় কি তার আগে কিন্তু তাদেরকে এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি যদি এই অ্যাসেসমেন্ট আসি, প্রথম জিনিস যেটা হচ্ছে, আপনি অ্যালাউ করুন আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সাথে গত 17 বছর আগে যে পতিতা হাসিনার আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রিত্ব বা সরকার, সেটার এসএসএফ বা নিরাপত্তার ক্ষেত্রে ছোট্ট একটা কম্পারেটিভ বলি, একটু অ্যানালাইসিস। হ্যাঁ, এটা আমরা জানতে চাই যে আগের কেমন ব্যয় হতো, আগে কি ছিল, এখন কি হচ্ছে, এটাকে আপনি কতটুকু বলবো, মানে আপনি নিজেও আসলে এসএসএফ এর সঙ্গে কাজ করেছেন, সো ইউ নো, আপনার সে অভিজ্ঞতা আছে, তার সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? প্রধানমন্ত্রী নিরাপত্তার সাথে যেহেতু আমি ছিলাম, এবং পরবর্তীতে ধরেন সেটা আজকে থেকে 30-35 বছর আগের কথা, তো এখন যেটা হচ্ছে বর্তমানে, আমি শুধু এসএসএফ এর জায়গাটাতে আসি। একটা হচ্ছে ভিজিবলি আপনারা দেখবেন, যেই জিনিস আপনি বলছেন, আপনার যেই শিরোনাম খরচ কমাতে গিয়ে, খরচটা প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে যে জিনিসটা কমাচ্ছেন, সেটা হচ্ছে ওনার যে বুলেট প্রুফ গাড়িটা, সেটা কিন্তু ওনার নিজস্ব গাড়িটা ব্যবহার হচ্ছে। তার তেল খরচ থেকে শুরু করে পরিচালনা, এভরিথিং উনি ব্যক্তিগতভাবে বিয়ার করছেন।
এটা সরকার বিয়ার করছে না। দেন হচ্ছে আগে ভিআইপি প্রোটেকশনের জন্য 14টা ভিআইপি গাড়ি থাকতো বা লাগতো, এখন কিন্তু ওনার যে কোনো চলাচল বা সফরের জন্য চারটা গাড়ি সাকুল্যে। তার মানে এইখানে খরচটা আপনি 1/5 এর নিচেও নামায় আনছেন। খরচ বলতে শুধুমাত্র ফিউল কস্ট না, এক্ষেত্রে আছে পার্সোনাল এবং অন্যান্য খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেগুলোও আছে। দেন এসএসএফ সাপোর্টটা তো পতিতা হাসিনা, তার পরিবার, তার ওই বিদেশি ছেলে, বিদেশি মেয়ে, বিদেশি মেয়ে জামাই, বিদেশি ছেলের বউ, নাতি নাতনি, সবার জন্য, পুরা গোষ্ঠী শুদ্ধা সবার জন্য কিন্তু এসএসএফ, সেখানে পুতুলের জন্য, রেহানার ছেলে মেয়ের জন্য একইভাবে এসএসএফ কে ডিপ্লয় করা হতো। সেই জিনিসে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নিচ্ছেন না, যদিও প্রোটোকল ন্যূনতম ওনার ইমিডিয়েট ফ্যামিলি, যেটা আমি বুঝি, ওনার স্ত্রী মানে আমাদের যিনি ম্যাডাম জুবাইদা রহমান, ওনার এবং তার মেয়ে, তারা কিন্তু সেই এসএসএফ প্রোটোকল অবশ্যই পায়, কিন্তু উনি এই জায়গায় খরচটা বা তাদের এঙ্গেজমেন্টটা কমায় রাখবার জন্য এসএসএফ প্রোটোকল তাদেরকে দিচ্ছেন না। কিন্তু এখন এর বাদে আরো আছে, সেটা হচ্ছে ওনার বাসাটা আমরা জানি, সেটা নিজস্ব যে বাসা, সেখানে এসএসএফ ন্যূনতম এসএসএফ ডিপ্লয়েড আছে, পিজিআর ন্যূনতম ডিপ্লয়েড আছে। বিদেশে সফরের সময় আমরা দেখেছি এসএসএফ এর একটা বড় বহর অ্যাডভান্স পার্টি হিসেবে আগে, পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে তারা যায়, তো সেই জায়গাটা অর্ধেকেরও কমে চলে আসছে। মানে আপনি যদি মনে করেন যে আগে সেখানে এসএসএফ এর 15 জনকে যেতে হতো, সেটা 5-এ নেমে আসছে সর্বসাকুল্যে। তাছাড়াও ওনার সাথে সফর সঙ্গী যারা আছেন, বিদেশে যান, তাদেরকে কিন্তু ওই যে যাওয়ার পরে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যান, তাদের টিএ দিয়ে বিল ক্লেম করে, উনি সেটাকে নিরুৎসাহিত করতেছেন। আপনারা সরকারি খরচে সেখানে যতটুকু আমাদের মিশন ব্যবস্থা করবে সেটাই, এর বাদে আপনারা কোনো বিল ক্লেম করবে না। আরেকটা হচ্ছে উনি যে দেশের মধ্যে যে সফর গুলাতে যাচ্ছেন, সেটা বগুড়া হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক, সেখানে কিন্তু ওনার যাওয়াটা হচ্ছে পার্টির যে বাস আছে সেটা করে যাচ্ছেন, সাথে এসএসএফ যাচ্ছে বা নিরাপত্তার লোক যাচ্ছে। সেখানে ভেন্যু যেখানে উনি বক্তৃতা দিবেন বা যেখানে একটা কিছু উদ্বোধন করবেন, সেই জায়গার নিরাপত্তায় বা সেই জায়গার ডেপ্লয়মেন্টে স্থানীয় পার্টির লোকজন সহায়তা করছে বলে এসএসএফ সেখানে কম ডেপ্লয়েড হতে হচ্ছে, এবং সেখানেও খরচটা বাড়ছে। বিকজ শুধু যাওয়া না, সেখানে থাকার ব্যাপার আছে, সেখানে রিলেটেড ভেহিকেল বা ট্রান্সপোর্টেশন কস্ট, ফিউল কস্ট, সেই জিনিসগুলো আছে। এখন এইটা উনি চাচ্ছেন। এখন আপনার কনসার্নটা কোথায় সেটা আমি বোধহয় বুঝতে পারছি, এবং শুধু আপনার না, দেশবাসী, সেটা হচ্ছে মিনিমাম নিরাপত্তা যেই জিনিসটা, এখন সেই খরচটা আমি কম ধরে না। এক্সাম্পল দিই, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেটা শুধু ওনার না, ওনার পরিবারের সদস্যদের উপরও তাদের কিন্তু তারা বিব্রত হয়েছেন। আমরা কি সেই পর্যন্ত এই খরচটুকু কমাতে গিয়ে সেইটুকু রিস্ক আমরা অ্যাকসেপ্ট করে নিব, নাকি আমরা নিশ্চিত করবো যে না, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সেটা ওনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার উপরে না, সেটা দেশের স্বার্থে, আমাদের সিকিউরিটি, ওভারঅল দেশের সিকিউরিটির স্বার্থে ওনার নিরাপত্তা জিনিসটা টপ প্রায়োরিটি পাওয়া উচিত, সেটা উনি চান কি না চান। বাট ডিসিশনটা মনে রাখবেন, আপনি কি জানেন এসএসএফ এর প্রধানকে বা আমাদের এই যে নিরাপত্তা, ওনার নিরাপত্তার প্রধানটাকে আপনি কি জানেন? এটা তো প্রাইম মিনিস্টার নিজেই মানে হিমসেলফ। ইউ আর ভেরি রাইট। আমরা বলি ডিজিএসএসএফ বা অন্যান্য কিছু, ডিজিএসএসএফ কিন্তু ডিজি, বাট ডিরেকশনটা, অ্যাপ্রুভালটা, এভরিথিং কিন্তু প্রাইম মিনিস্টার হিমসেলফ উনি দেন। সুতরাং এই জায়গায় আমরা চাবো, আশা করবো যে নিরাপত্তা, যেটা প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আমরা বলি, সেটা যাতে বজায় থাকে। এখন আপনি এখানে চায়নার জিনিসটা আনছেন, হ্যাঁ। সো আমি যেটা মনে করি, যদি একটা কনভেনশনাল থ্রেট থাকে বা নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটা মোকাবেলা করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এসএসএফ পিজিআর যারা আছে, তারা হাইলি ট্রেইনড, হাইলি স্কিলড এবং প্রফেশনাল দিক থেকে তারা কিন্তু টানা 72 ঘন্টা কাজ করতে পারে নিরাপত্তার জন্য, এবং সেইটুকু ট্রেনিং তাদের আছে। এখানে ওভারঅল অ্যাটায়ার বা বাহ্যিক দিক থেকে যতটুকু কমে আসুক না কেন, নিরাপত্তার দিক থেকে তারা কোনো ঢিলামি করবেন না, এবং সেটা মানে বর্তমানে বাহিনীগুলোর যারা প্রধান আছেন তাদেরকেও আমি জানি, সদস্য যারা আছে সেইটুকু তারা সেনাবাহিনী থেকে আসা সদস্য না। কিন্তু সুমন ভাই, ধরেন আমি আমাদের নিরাপত্তায় যারা আছেন এসএসএফ বা পিজিআর, তাদের যোগ্যতা বা তাদের দক্ষতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, মানে দে আর হাইলি কোয়ালিফাইড, বা ধরেন তারা সেই জাতীয় সেই লেভেলের সাহসী। কিন্তু আপনি যদি হাসিনা রেজিমটা যদি আপনি এনালাইসিস করেন, আপনি দেখবেন যে হাসিনা তার শেষ 3 বছরে মিনিমাম মানে ভারতের সাথে এত মানে কি বলবো, এত খাতিরের পরেও সে কিন্তু একটা থ্রেট অনুভব করছে। এবং হাসিনা কিন্তু লাস্ট 3 বছরে ম্যাক্সিমাম উদ্বোধন কিন্তু অফিস থেকেই করছে, অনলাইনে ডিজিটালি ওপেন করছে, ডিজিটালি বক্তব্য দিচ্ছে, ডিজিটালি সবকিছু করছে। ঢাকার 2-1টা জায়গা ছাড়া মোস্টলি উনি মানে অনলাইনে ওপেন করছে। তো এটা ছিল তার সিকিউরিটি জায়গাটা। এবং
সেই জায়গায় মানে ধরেন যে আপনি যদি আমার প্রপার অ্যারেঞ্জমেন্ট না করেন, আমি আমার দলীয় নেতা কর্মীদের উপরে কতটুকু ভরসা করতে পারি? তারপরে এসএসএফ এ বা পিজিআর এ বা অন্যান্য জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো এখনো কিন্তু হাসিনা নিয়োগ করা লোকজনই বসা, দো দে আর প্রফেশনাল, তারা হয়তো সেভাবে নিচ্ছে না, কিন্তু হাসিনা যখন তাদেরকে নিয়োগ দিয়েছে আমরা যেটা দেখেছি তাদের ব্লাড গ্রুপ টেস্ট করে করে নিয়োগ দিয়েছে, আর তো সে টিকতে পারেনি, সে পালাই গেছে। তো তারেক রহমান তো এই জায়গাটা অনেক বেশি উদারতা দেখাচ্ছেন, উনি কিন্তু এই জায়গাগুলো অনেক বেশি উদারতা দেখাচ্ছেন। এই উদারতা তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় কিনা, আপনি কি মনে করেন একজন সাবেক সেনা আপনি রাইট ওয়েতে বলছেন। আমি একটা মানে শেষের এই জায়গাটাতে আমরা আসবার উচিত ছিল। দেখেন, আপনি বাংলাদেশে উদারতা, আমরা বাংলা ডিকশনারি খুললে উদারতার মানে হচ্ছে দুর্বলতা পড়ি, মহানুভবতা ভালো মানুষই আমরা পড়ি দুর্বলতা। আমাদের ডিকশনারিতে আমাদের বাংলাদেশি মানসিকতা, সরি আমি একজন বাংলাদেশি সেই হিসেবে বলতেছি, এখানে উদারতা বা মহানুভবতা কাজে লাগে না। কারণ কি, আমরা যতটুকু বুঝি প্রধানমন্ত্রী যে জিনিসটা চাচ্ছেন, ওনার সামনে অ্যাকচুয়ালি দুইটা অপশন আছে। এক হচ্ছে উনি কি হাসিনার মতন গর্তে থাকবেন, কারণ কি খেয়াল রাখবেন, উনি যত বছর নির্বাসিত ছিলেন, 17টা বছর বাংলাদেশ থেকে লন্ডনে নির্বাসিত ছিলেন, এবং পরবর্তীতে আমাদের এই জুলাই আসবার পরে যখন ওনার সুযোগ হলো দেশে ফিরে আসবার, তো উনি কেন আসছেন না, ওনার সমস্যা কোথায়? তখন লোকে যখন চারদিক থেকে জিজ্ঞাসা করতেছে, তখন একটা কথা উঠে আসলো যে ওনার একটা নিরাপত্তা ঝুঁকি আছে। তখনই আমরা কিন্তু বললাম যে নিরাপত্তা ঝুঁকি থাকলেও দেশের নেতা হওয়ার জন্য তো তাকে সেই ঝুঁকি অগ্রাহ্য করে আসতেই হয়। তারপরে উনি আসলেন ডিসেম্বর মাসে 2025 সালে। সেই আসার সময় থেকে সম্ভবত ওনার মাথায় একটা জিনিস কাজ করতেছে যে নোমর, আমি 17টা বছর ছিলাম, আমি এখন দেশে এসে জনগণের যে ভালোবাসাটা পাইতেছি, সেখানে আমার আর এমনি হাসিনার মতো গর্তে ঢুকায় থাকবার সুযোগ নাই। আমি বলছি না সে ঠিক, আমি সেই জায়গাটা আসছি। দেখেন, এখন দুইটা অপশন আমি বললাম। একটা হচ্ছে উনি ইরানের খামেনির মতন হতে পারেন। আমি জানি মৃত্যু সমাগত, আমি আমার বাসায় আছি, আমার নাতি সহ ছেলে মেয়ে সহ, এই মৃত্যু সমাগত হতে পারে আল্লাহর হাতে, কিন্তু আমি কোথাও লুকাবো না, আমি কোথাও ছেড়ে চলে যাবো না, তাহলে দেশের জনগণ এক থাকবে না। উনি শহীদ হলেন, সেটা এক হতে পারে। প্রধানমন্ত্রী সেই অপশনটা নিতে পারে না, ঝুঁকি যায় আসুক না কেন, আমি সেইভাবে চলবো। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ফিলিং এর উপরে সম্মান রেখে আমি আপনাকে বলছি, এটা আরব না, এটা ইরান না, এইটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশে আপনার ক্ষতিটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ করবে না। সবসময় যে জিনিসটা আমাদের যত ক্ষতি আসছে, আমাদের যে রাজনৈতিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সরকার প্রধান, দেশের প্রধান যখন নিহত হয়েছেন, সেখানে আমরা সবসময় কিন্তু ভারতের হাতটা দেখতে পাইছি, এবং সেই ভারতের দালালরা আমাদের এখানে আছে। এখন এইখানে একটা জিনিস একটু আনতেই হয়, যেটা হচ্ছে একটু গুপ্ত কথা আমি বলি। এখন আওয়ামী লীগের পতিতা হাসিনা, সে একটা ইন্টারভিউ দিয়েছে, আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন, সেখানে সে বলছে যে ডিসেম্বরে আসছে। কিছু লোক আমাকে বলবে আওয়ামী লীগকে তাহলে ফেরত আসছে কিনা, তারা আমাকে জিজ্ঞাসা করছে সকাল থেকে। বাট আমি তাদেরকে বলছি, আওয়ামী লীগ ফেরত আসার কথা আসে কেন? আওয়ামী লীগ তো দেশের ভিতরে আছে, পালাই গেছে। আওয়ামী লীগের শেখের পরিবার তারা পালাই গেছে বাইরে, এবং কিছু নেতা তারা পালাই গেছে। এখন তা বলে কি আওয়ামী লীগের কাজ বন্ধ হয়ে আছে? তাদের যেই লোকজন যারা আওয়ামী লীগ সংগঠনটার প্রতি তাদের আনুগত্য, নিষিদ্ধ আওয়ামী লীগ, সেটা হচ্ছে ধরেন শাওনের মতো, আনিস আলমগীর, জয় মামুনের মতন, আব্দুল নূর তুষারের মতন, দেন শাহেদ আলম, তাদের মতন লোকজন, তারা কিন্তু নবনীতারা আছে। এরা দেখবেন কি একটা ভারতের মিডিয়া থেকে একটা জিনিস ছাড়ে, নিরাপত্তা বা অন্যান্য জিনিস নিয়ে, বা আমাদের সমালোচনা একটা করে, সেটার পরপরই এই কজন যাদের কথা আমরা বললাম, তাদের সাথে আবার রিসেন্টলি বাংলাদেশের আরো কিছু বুদ্ধি পরজীবী যুক্ত হয়েছে, তারা সেটা নিয়েই আবার একটা ধোয়া তুলে। তার মানে অ্যাকচুয়ালি নিষিদ্ধ আওয়ামী লীগটাকে, সেই সংগঠনটাকে টিকায় রাখছে কিন্তু দেশের ভিতরে এই বুদ্ধি পরজীবী লোকজন, তারা তাদের বিভিন্ন বক্তব্য বা কিছু দিয়ে মাঝে মাঝে উস্কায়। আর ধরেন এই যে লোকজন, তারা কিন্তু চেহারায় সাংবাদিক বা কাজে সাংবাদিক বা সুশীল বা শিল্পী, তাদেরকে আমরা সেইভাবে দেখি না। এবং আওয়ামী লীগের একটা বড় অংশ, নিষিদ্ধ এই দলটার, তারা কিন্তু আস্তে আস্তে এইভাবে বিএনপির ভিতরে ঢুকে গেছে। ইভেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে কিছু কিছু লোক ঢুকে গেছে, বা তার আস্থার জায়গায় ঢুকে গেছে। এরাই কিন্তু গুপ্ত। তার মানে তারা অঙ্গ হিসাবে আওয়ামী লীগের গুপ্তাঙ্গ, তারা বিএনপির ভিতরে ঢুকে গেছে। সেটা এখন আমি টের পাবো, টের কি পাচ্ছি যে তারা আমার ভিতরে ঢুকে গেছে? রিস্কটা অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন, নিরাপত্তার ঝুঁকি, কারণ তারা নাচে কোথা থেকে? ভারতের কথায় নাচে। তারা ওই পাশ থেকে যে ঐশী বাণী আসে আমাদের পশ্চিম দিকে ভারত থেকে, সেই মতন তারা সে আওয়াজ তুলে। তাদেরকে সতর্ক থাকতে হবে, কিন্তু এই সতর্কতার জন্য এটা কিন্তু কনভেনশনাল না।
আর বিশেষ করে আপনি একটা চীনের কথা বলছেন, আপনি বলে নেন, তারপর আমি সেই চীনের আমি অ্যাড করি আপনার সাথে। ধরেন এই যে আওয়ামী লীগ এখন সফট পাওয়ার দিয়ে ইন করতে চাচ্ছে, সফট পাওয়ার মানে মিডিয়া, শিল্পী, সাহিত্যিক, সুশীল সমাজ, এদেরকে ইউজ করে আওয়ামী লীগ একটা ন্যারেটিভস দাঁড় করিয়ে তাদের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। এবং আপনি যেটি বলছেন যে প্রধানমন্ত্রীর আশেপাশে কিছু লোকজন অনেকটা গুপ্তের ভূমিকায়, আপনি যদি দেখেন যে আনিস আলমগীরকে ডেকে প্রধানমন্ত্রীর সঙ্গে লাঞ্চ করানোর বা আব্দুল নূর তুষারকে প্রধানমন্ত্রীর সঙ্গে ডেকে লাঞ্চ করানো তাদেরকে এক ধরনের বৈধতা দেয়, তাদেরকে এক ধরনের একসেপ্টেবিলিটি দেয় মানে গভর্নমেন্টের সাথে বা প্রাইম মিনিস্টারের সাথে। এবং তারা সেখান থেকে বের হয়ে কিন্তু যে কথাগুলো বলছে এগুলো কিন্তু অন্যরকম ভাবে বিষয়গুলো কিন্তু মানুষের মাথায় ঢোকে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো তারা বুঝে করছেন নাকি না বুঝে করছেন, এটা আমার কাছে স্পষ্ট না। এটা আমার কাছে কিন্তু মোটামুটি স্পষ্ট। আমি তোকে বলছিলাম যে ওনার একটা চেঞ্জ, প্রধানমন্ত্রীর একটা চেঞ্জ এসছে, সেটা হচ্ছে উনি আসল করে মনে করছেন কি উনি ওনার মোর হিউম্যান হবেন, উনি বদান্যতা দেখাবেন। ওনার যে কথাটা বারবার যে প্রতিশোধ নয়, আমার মা বেঁচে থাকে উনি প্রতিশোধ নিতেন না, আমার বাবা প্রতিশোধের কথা বলতেন না, এই জায়গাগুলো থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই উনিও হয়তো পরে জিনিসটা ক্লারিফাই হচ্ছে না, বিচারের জায়গায় চলবে, বিচারের সাথে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই, উনি ওনার ব্যক্তিগত পার্সপেক্টিভে বলছেন। এখন ব্যক্তিগত পার্সপেক্টিভের কথা যদি আসে, দেখেন আমাদের নবীজির আদর্শ আছে আমরা জানি, এবং উনি কিন্তু ওনার উপরে যে বুড়িটা ওনার মসজিদে যাওয়ার পথে আবর্জনা রাখতো, কাটা বিছিয়ে রাখতো, উনি কষ্ট পাইতেন কিন্তু কিছু বলতেন না। যখন যেদিন উনি শুনলেন সে অসুস্থ, একদিন দেখেন কাটা নাই আবর্জনা নাই, গেলেন দেখে সে অসুস্থ, তার সেবা করলেন। এবং সেই তারপর ওনার এই ধরনের আরো অনেক ঘটনা আছে যে ক্ষেত্রে উনি ওনাকে যারা ব্যক্তিগতভাবে তাইফের ঘটনা মনে করেন, অন্য সব জায়গায় ব্যক্তিগতভাবে ওনাকে কষ্ট দিয়েছে, উনি কিন্তু তাদের উপরে দয়া দেখাই, তাদেরকে ক্ষমা করে তাদেরকে বরং উনি সেবা করেছেন, যেটার কারণে তখন তারা কিন্তু কনভার্ট হয়ে গেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। তো সেটা কিন্তু একটা হয়তো আমাদের প্রধানমন্ত্রী সেই আলোকে জিনিসগুলো চিন্তা করছেন, এটা সুন্নাহ। বাট এগেইন ইভেন আপনি মক্কা বিজয়ের পর যদি ব্যক্তিগত, মক্কা বিজয়ের পরে যে সাধারণ ক্ষমা ঘোষণা মক্কাবাসীর প্রতি, সেটা কিন্তু ব্যক্তিগত না, সেটা কিন্তু ওভারঅল। এখন এই সব জায়গায় যদি আসি, অবশ্যই এটা একটা ভালো কাজ, বাট একই আমরা কিন্তু আরবের সেই জায়গায় নাই। এক নাম্বার আমরা বাংলাদেশে আছি, দুই নাম্বার ধরেন যদি এই নবীর এই সুন্নাতটা পালন করবার পরে সেটা ভালো, আমরা প্রমাণ নবী যাকে ক্ষমা করে দিয়েছেন সে ইসলাম নিয়েছে, সে ভালো হয়ে গেছে, সে স্বীকার করছে যে সে এতদিন খারাপ কাজ করছে। আপনি যে আওয়ামী লীগের যে সমস্ত কৃতদাসদের এই শাওন থেকে শুরু করে রোকেয়া প্রাচী থেকে শুরু করে যারা অ্যাকচুয়ালি আপনারা বলেন যে আওয়ামী লীগ আসবে কবে, আওয়ামী লীগ তো তারা ক্যারি করতেছে, রোকেয়া প্রাচীরা, শাওনরা, এই মিডিয়াতে যারা আছে, সাংবাদিক নামে অপসাংবাদিক যারা আছে, তাদের কয়জন বলেন এখন বলছে যে এই 17 বছর হাসিনা যে কাজগুলো করছে সেগুলো গুমখুন করছে, আমাদেরকে সম্পূর্ণভাবে দাস হিসেবে রাখছে, আমাদেরকে ভারতের কাছে বিক্রি করে দিছে, সেটা অন্যায় ছিল, ভুল ছিল। এই আনিস আলমগীর, তুষার, এরা কি বলছে? এরা বলে নাই, বরঞ্চ এরা এখন কি বলছে, এরা এখন জুলাইয়ের হত্যাকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে, বলার চেষ্টা করতেছে যে হাসিনা তো ভালো মানুষ, মানুষের উপর দোয়া ছিল, মাত্র 1,500-2,000 মেরে, আর বেশি মারে না, নাইলে ইচ্ছা করে 1.5 লাখ মারত। এইভাবে তারা নর্মালাইজ করার চেষ্টা করতেছে এই সমস্ত গাদ্দারের দল, জয় মামুন, তারপরে অন্যরা। এখন আপনি যারা ক্ষমা চাচ্ছে না, যারা অনুতপ্ত হচ্ছে না, তাদেরকে আপনি আর কত দয়া দেখায় নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলবেন আপনার জীবনকে এবং দেশের। আপনার জীবন মানে তো শুধু আপনি এখন ব্যক্তি না, আপনি দেশের প্রধানমন্ত্রী। আর তারেক রহমানের নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জায়গাটা একেবারে ডিফারেন্ট। এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার যে রাষ্ট্রীয় প্রোটোকল বা প্রধানমন্ত্রী হিসেবে যে আন্তর্জাতিক স্বীকৃত প্রোটোকল, সেই প্রোটোকল আপনাকে অবশ্যই নেওয়া উচিত। এবং ধরেন মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের নিরাপত্তার ঝুঁকি আর এখনকার ঝুঁকি কিন্তু এক না। মানে ওই সময়কার যে প্রযুক্তি, ওই সময়ের যে অবস্থা ছিল, মানে এখন তারেক রহমান যেখানে যেখানে যাচ্ছেন, এটি মানে আমেরিকা থেকে বলেন আর পৃথিবীর আরো ধরেন মানে কি বলবো, বাংলাদেশ থেকে ধরেন আরো 30,000 মাইল দূর থেকে বসে বলেন, মনিটর করা সম্ভব, ওনার প্রতিটা স্টেপ মনিটর করা সম্ভব, তাই না? কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। আমি একটা পয়েন্ট এটা কভার করে দিয়ে আরেকটা জায়গায় একটু যাবো, সেটা হচ্ছে কি, ধরেন আমি ইরানের কথা বললাম, ধর্মীয় নেতা খামেনি কথা বললাম, যে ওনার সেখানে তারা সেই রিস্কটা নিতে পারে, ইরানের প্রতিটা স্তরে সেটা নিতে পারে, বিকজ তাদের স্তরে লিডারশিপ তৈরি আছে। তাদের একজন নেতার উপরে বা একসেট নেতার উপরে নেতৃত্ব নাই, সেখানে 5টা স্তর তৈরি আছে পরবর্তীতে নেতৃত্ব নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশি কি সেটা আছে? আমাদের বাংলাদেশি আমি এটা অ্যাড করি, ধরেন আমাদের বিকল্প লিডারশিপ থাকলেও খামেনিদের নিরাপত্তায় কিন্তু কোনো ত্রুটি ছিল না, তারা সর্বোচ্চ প্রোটেকশন সর্বোচ্চ জায়গাতেও ছিল, কিন্তু তারপরেও আইডেন্টিফাই হয়েছে পরবর্তীতে যে সেখানেও মানে গুপ্তচর ছিল, গাদ্দার ছিল। তো বাংলাদেশে তো ভাই গাদ্দার মানে ঘাটে ঘাটে গাদ্দার,
বাংলাদেশে আমরা যে রয়ের কথা বলি, র তো ভাই ভিতরের লোকজনই র, মানে আলাদা করে এসে তাদের খোঁজ নিতে হয় না, এরাই খবর দেয় যে ভাই এই হচ্ছে বা ওই হচ্ছে, বিনিময়ে তারা হয়তো কিছু চায় বা কোনো সুবিধা চায় বা কোনো টাকা চায়। তো সেই জায়গাটায় ধরেন এতটা শৈথিল্য দেখানো কি ঠিক হচ্ছে কিনা। পাশাপাশি একজন সেনা কর্মকর্তা আমাকে কদিন আগে বলছিলেন যে নর্মালি প্রাইম মিনিস্টার বহরে আমরা একই রকমের 2-3টা গাড়ি রাখি, মানে একই রকমের ফ্ল্যাগ লাগানো, একই রকমের যেন আইডেন্টিফাই করতে না পারে। তো সেখানে প্রাইম মিনিস্টার সফর করতেছেন বড় একটা বাসে। বর্তমান যে বাস্তবতা, আমাদের এই বাংলাদেশ অঞ্চলে যে নিরাপত্তা পরিস্থিতি বা আমাদের যে সিকিউরিটি থ্রেট, সেখানে একটা বাসে ভ্রমণ করাটা সাশ্রয়ী, কিন্তু এটা কতটুকু নিরাপদ, এই প্রশ্নটা কিন্তু আসছে। পাশাপাশি ধরেন এসএসএফ এ ধরেন এসএসএফ মানে প্রাইম মিনিস্টার নিজে এখন গাড়ি ড্রাইভ করতেছে। নর্মালি কিন্তু এসএসএফ এর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির গাড়ি ড্রাইভ করেন, এবং তিনি অলওয়েজ কানেক্টেড থাকেন এসএসএফ এর মেইন বেজের সাথে, তাই না? ইনস্ট্রাকশন পান বা তার সেই সিকিউরিটি প্রস্তুতি গুলো আছে। তারেক রহমান সাহেবের বাস কে চালাচ্ছেন? এসএসএফ এর কেউ না, ওনার ব্যক্তিগত কোনো ড্রাইভার বাসটা চালাচ্ছেন। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো যখন আমি দেখি না, এই জায়গাগুলো যখন আমি এনালাইসিস করি বা বোঝার চেষ্টা করি, তখন আমি খুব মানে ফ্রাস্ট্রেটেড হই যে কেন মানে এই জিনিসগুলো হচ্ছে। কারণ ওনার নিরাপত্তার জন্য এমন কোনো ব্যয় কিন্তু হচ্ছে না এই রাষ্ট্রের। সেই জায়গাটা আমি সম্পূর্ণ আপনার সাথে একমত হয়ে বলবো। দেখেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি এবং ওনার যে সুচিন্তা যে উনি শুধুমাত্র খরচ কমানো, এখানে এঙ্গেজমেন্ট কমানো, সেই জায়গাটা উনি চিন্তা করছেন। দেখেন, একটা আপনি বাসের কথা বললেন, উনি যেদিন বাংলাদেশে নামলেন ওনার তো নিরাপত্তা ঝুঁকি ছিল, যে কারণে উনি অ্যাকচুয়ালি আসছিলেন না। তো আমরা দেখলাম যে এয়ারপোর্ট থেকে 3.5 ঘন্টা ধরে ওনার বাসটা গেল, উনি যেখানে জনসভায়, সেই জনসভায় 300 ফিটে উনি ভাষণ দিলেন, সেখান থেকে আবার উনি গেলেন এভার কেয়ারে মার কাছে। এখন নিরাপত্তা ঝুঁকি কোনটা কম হতো আপনি আমাকে বলেন, এবং লোকজনের ইনভলভমেন্ট কোথায় কম হতো? আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি জনসভার জায়গায় যদি হেলিকপ্টারে করে প্রোটেক্টর অবস্থায় নিয়ে আসতেন, এবং সেখান থেকে হেলিকপ্টারে করে আপনি ওনাকে এভার কেয়ারে হেলিপ্যাড তৈরি ছিল সেখানে নিয়ে যেতেন। সুতরাং আমি বাস ব্যবহার করলে বা কর্মীদের হাতে জিনিসগুলো ছেড়ে দিলে যে নিরাপত্তা খরচ কমবে, এই খরচের হয়তো কমছে বা নিরাপত্তার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আশা করি আমাদের ডিজিএসএসএফ যে আছে, সে অত্যন্ত ম্যাচিউর একজন জেনারেল। আমি একটা জিনিস আমি একটু আগে বলি, হ্যাঁ, ডিজিএফআই এবং বিভিন্ন গোয়েন্দা বাহিনী কিন্তু আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আমাদের এই এসএসএফ পিজিআর এ একদম সম্পূর্ণভাবে কিন্তু ক্লিন, এখানে কোনো রিস্কের ফ্যাক্টর নাই, এবং তারা এই জিনিসটা বোঝাতে সমর্থ হবেন। উনি এই জিনিসটাকে এই পার্সপেক্টিভে দেখবেন। ওনার জ্ঞান প্রজ্ঞার আমি অবশ্যই সম্মান করেই বলতে চাচ্ছি। এখন কোনো ভাই আসল জায়গাতে কিন্তু আমরা আসি নাই। থ্রেড যেটা নিরাপত্তা হুমকি, আমরা যাই বলি না কেন, দেশে বা অন্যান্য কিছু দেশের যেই গাদ্দার, তার বাদে থ্রেডটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা কি একটু আমি আপনাকে 3 মিনিটে বলতে পারবো দর্শকদের জন্য? অ্যাকচুয়ালি আমি যেভাবে থ্রেডটা বা নিরাপত্তার হুমকির অ্যাসেসমেন্টে যে একটা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, হুইচ ইজ মোর লাইকলি, সেটা হচ্ছে কি, দেখেন কিছু কিছু ঘটনা আমাদের কাছে আপাতত বিচ্ছিন্ন মনে হচ্ছে, বাট একই সাথে কিন্তু ঘটছে। ধরেন ভারত পুশিনের চেষ্টা করলো, এখনো করে যাচ্ছে সীমান্তে। আমাদের সীমান্তে কিছু সংঘর্ষ, কিছু হত্যা হয়েছে ভারতের মাধ্যমে, যদিও বিডিআর প্রথমবারের মতন একটাকে গুলি করছে। দেন সেখানে পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে একটা র্যাডিকাল উগ্র হিন্দুত্ববাদী একটা সরকার এসছে। দেখেন, আমি কিন্তু যেই স্কুলে এবং কলেজে, আপনি একই কলেজে পড়ছেন, সেখানে কিন্তু মুসলমান আইডেন্টিটি ছিল না। সেখানে আমি যদি 30 জন যদি মুসলিম থাকে, 30 জন হিন্দু আছে, 30 জন খ্রিস্টান আছে, আমরা এই পরিবেশে, এবং আমার বন্ধুদের বেশিরভাগই বাংলাদেশি, যারা সবাই কিন্তু হিন্দু ধর্ম হিসেবে না, বাট হিন্দুত্ববাদ ইজ টোটালি ডিফারেন্ট। সেখানে সেই তারপর আসামে সেখানে একটা উগ্রবাদী সরকার, এই চেঞ্জটা আসছে। একই সাথে আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু তাদের সভাপতিকে বাংলাদেশে পাঠাইছে, আমরা কিন্তু চোখে দেখতে পাইতেছি না। আমাদের বর্তমানে ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, একজন রাজনৈতিক কমপ্লিটলি পলিটিক্যাল একজন লোক, যেটা আগে কখনোই হয় নাই, উনি কিন্তু আমাদের দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার আগে আমরা জিনিসটা নিয়ে আলাপ করতেছিলাম, আমি আপনার সাথে আলাপ করছি, যে সে আশাটা কিন্তু ইজ এ সিগন্যাল যে আওয়ামী লীগের আর হাসিনার দরকার নাই দেশে। এই যে লোক, সেই কিন্তু সমস্ত ডাইরেক্টিভস বা অন্যান্য জিনিসপত্র করবে, ডিফ্যাক্টো সভাপতির দায়িত্ব সেই কিন্তু পালন করবে। তো সে আসলে এবং এসে কিছু কমেন্ট করলো। আর আমাদেরও এই চাটুকার মির্জাফর কিছু সাংবাদিক আছে, যারা দেশের মান মর্যাদা সমস্ত খেয়ে বসে কিছু প্রশ্ন করে নিজেদেরকে ছোট করার চেষ্টা করলো। এবং সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের পরে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে
ভারতের বিভিন্ন মিডিয়া যেগুলোতে চটকদার খবর দেখায় বা সেগুলোর কোনো আসলে অথেন্টিসিটি খুবই কম, সেগুলোতে বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশ কেন এই শিবিরে যাচ্ছে, তাহলে বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের কি খড়গ নেমে আসবে, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলার তারা চেষ্টা করছে। তো এই যখন জিনিসগুলো হচ্ছে, একই সময় আমাদের যে সুশীল কুকুরগুলো আছে তারা আমাদের এই শাওন, তারপরে জয় মামুন, তারা ডেইলি স্টারের গিয়ে সেখানে তারা আলোচনা করছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেই জিনিসগুলো করছে। তার মানে দেখেন, এর বাদে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাদের উত্তরবঙ্গে তারা কিছু মূর্তি নির্মাণ করছিল আগে থেকেই, এবং সেটা এখন ঢাকঢোল পিটায় যে এত উঁচু এত বড় মূর্তি তারা করতেছে, সেটা প্রচার করলো। যদিও সেটা কাজ আপাতত টেকনিক্যাল কারণেই সেটা কাজ বন্ধ আছে। সেই জিনিসগুলা করছে তারা। মাঝে মাঝে আবার রংপুর চিটাগং কেটে নিবে তারা, তাদের এত শক্তি আছে, এই সমস্ত জিনিস বলছে। তো এটা কি মিলিটারি একটা থ্রেট? মনে হতে পারে না। আসলে অ্যাকচুয়ালি এই যে প্রেশার গুলো তারা বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, দিয়ে তারা একটা জিনিস চায় কি, আমাদের ওই রংপুর এলাকায় বা আশপাশে সিলেট চিটাগং এ আমাদের লোকজন পাবলিক বিক্ষুব্ধ হয়ে কিছু ধর্মীয়, যেটাকে আমরা বলি কাজ, মানে কিছু হিন্দু ঘর বাড়ি পোড়ানোর বা অন্যান্য কিছু তাদেরকে লাঞ্ছিত সেটা করবে, সেই মন্দির বা মূর্তির কাজ ভাঙার চেষ্টা করবে, তারা সেই উস্কানিটা দিচ্ছে। এখন দেখতেছে সেটাও লাভ হবে না, তাহলে থ্রেটটা কি? আমি যতটুকু চিনি আওয়ামী লীগ এবং ভারতের চরিত্র এক। তারা নিজে থেকে যেমন বাস পড়ায় মানুষ মেরে সেটা বিএনপির উপর এতদিন দায় দিছে, জামাতের উপরে দায় দিছে, সে একইভাবে তারা এখন চেষ্টা করবে কি, ওই সমস্ত জায়গায় আমাদের হিন্দু ধর্মের যে ভাই অন্যান্য আছে তাদের উপরে কিছু আক্রমণ করবে, ঘরবাড়ি পুড়ায় দিবে, পুড়ায় দিয়ে একটা আওয়াজ তুলবে যে বাংলাদেশে তো এই শুরু হয়ে গেল, কমিউনাল রাইট শুরু হয়ে গেল, সুতরাং আমাদের এখন একটা দায়িত্ব আছে কি বাংলাদেশ দখল করবে। অসম্ভব জিনিস, আলহামদুলিল্লাহ সেটা কোনোদিন তারা পারবে না, সেই জায়গায় আমি যাবই না। দেন বাট সরকারকে একটা আন্তর্জাতিক ভাবে এবং বাইল্যাটারালি দিল্লি ঢাকা সম্পর্কে একটা চাপ রাখা, যে দেখো তোমরা পারতেছো না, তোমাদের সরকার, যেটা আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে ওনার উপরে থ্রেটটা শুধু জীবনের উপরে না, ওনাকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার, ওনাকে একজন হাসিনার মতন দুঃশাসক হিসেবে প্রমাণ করাটাও কিন্তু একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। সেই ক্ষেত্রে তারা এখন এই জিনিসটা খেলবে, এবং আমার অনুরোধ থাকবে আমরা কোনো উস্কানিতেই পা দিব না। দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের বিডিআর, আপনারা যেটাকে বিজিবি বলেন আমি বলি না, সেই বিডিআর কিন্তু সীমান্তে গত কয়েকটা এঙ্গেজমেন্টে খুব ভালোভাবে কিন্তু ভারতকে জবাব দিছে, সমস্ত পুশিং ঠেকায় দিছে। বিডিআর এর সেখানে প্রতিটা জায়গায় তারা দিনরাত পরিশ্রম করে কাজ করতেছে। এখন সেইটুকু জায়গায় সেখানে কি আমাদের কোনো একটা ঘটনা কিন্তু ঘটছিল সেখানে, যে আমাদের কিছু লোকজন গ্রামবাসী সীমান্তবর্তী এলাকার রাগের চোটে ওইখানকার কিছু শস্য উঠাই নিয়ে আসছিল, পরে বিডিআর এর অনুরোধে সেগুলো আবার ফেরত তারা দেয়। আমরা কেন ওদের মতন ব্যবহার করব? আমাদের রাগ হতে পারে। সুতরাং আমরা এই জায়গায়, ওরা এই সুযোগটা খোঁজার চেষ্টা করবে যে আমরা আক্রান্ত, আমাদের গ্রামবাসী আক্রান্ত, আমাদের হিন্দুরা আক্রান্ত, এই সুতরাং একটা লিমিটেড স্কেল কিছু সার্জিক্যাল অপারেশন করতে হবে, করে বাংলাদেশকে একটা শিক্ষা দিতে হবে। ওরা সেটা চিন্তা করতেও পারে, যদিও সেটা চিন্তা করার ওদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হবে, বাট আমরা সেই সুযোগ তাদেরকে দিব না, আমরা উস্কানিতে পা রাখবো না। দ্যাট ইজ মাই পয়েন্ট। না, এটা ভালো, মানে উস্কানিতে পা দিচ্ছে না বাংলাদেশ, এবং ধরেন যে ভারতের যে চেষ্টা, সেই চেষ্টাটায় বাংলাদেশের যারা রাজনীতিবিদ, এটা সমালোচিত হচ্ছে যে ভারত এত কিছু বলতেছে, শুভেন্দু এত কিছু বললো, আমরা কেন কিছু বলছি না। মানে বাংলাদেশ কিন্তু এখানে এক ধরনের সহনশীল গেমে আছে, দ্যাট ইজ পজিটিভ। কিন্তু ধরেন আপনি যে জায়গাগুলো বলছেন আমি আপনার সঙ্গে একমত, কিন্তু তারপরও ধরেন আমি মনে করি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জায়গাটায় আরেকটু মানে সতর্কতা, আরেকটু জটিলতা প্রয়োজন। এবং আপনি জানেন যে আমার চ্যানেল থেকে আমি এ পর্যন্ত এর আগে আরো দুটো প্রোগ্রাম করেছি। একটি প্রোগ্রাম হচ্ছে নির্বাচনের আগে, আপনি জানেন নির্বাচনের আগে আমি এই প্রোগ্রামটি করেছিলাম যে ভয়ঙ্কর ত্রুটিপূর্ণ তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত শত্রু সুযোগ নিতে পারে। এটি ছিল নির্বাচনের আগে, যখন তিনি নির্বাচনী প্রচারণায় আছেন তখনকার ফুটেজ, তখনকার একটি অনুষ্ঠানের থাম্বনেল। এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গেছেন তখন দেখা গেল যে ছাত্র দলের নেতা বলছেন যে চাপেন সাইড প্রধানমন্ত্রীর গাড়ি যাবে। তো এই জায়গাগুলো থেকে কিছুটা উন্নতি হয়েছে, এটা নিঃসন্দেহ, মানে কিছুটা হয়েছে। তো আমরা ওনার নিরাপত্তা নিয়ে আমার মনে হয় না যে আমি আর অনুষ্ঠান করব, কারণ অতিরিক্ত হয়ে যাচ্ছে। মানে ধরেন যে আপনি তো ঠিক কাজটা করতেছেন, অনেক আপনি আমি আমরা হলাম কাক, কাকের মতো কাকা করে যাব, লোকে তাকায় আমাদের দিকে মুগ্ধ হয়ে তাকাবে না। যারা ময়ূর তারা পেখম মেরে তাদের পিছন নাচাইতে থাকবে, তাদের দিকে তাকে বাবা বলবে, তারা কিন্তু কোনো আমাদের কাজ হলো আমরা আবর্জনা পরিষ্কার করবো, কাকা করে চিৎকার করবো, তাতে কি আমাদের পছন্দ করুক কি না করুক, সে আবর্জনাটা পরিষ্কার করে আমরা খেয়ে ফেলবো। না ধরেন হচ্ছে পরিষ্কার করতেছে না, আপনাকে বলতে হবে
না বিএনপির কিছু গর্ধবে সে এখানে ধরেন কমেন্টস করে যাবে যে এটা নিয়ে আপনার ভাবতে হবে না, তো আমাদের ভাবতে হবে না, তোরা তো ভাই আবার বিপদে পড়লে আমরা সম্পূর্ণ আস্থা রাখছি ওনার চিন্তার উপরে এবং এসএসএফ পিজিআর বা আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট সবার প্রতি আস্থা রাখছি। বাট কি যেটা হচ্ছে, আমরা তো কনভেনশনাল নিরাপত্তা হুমকির কথা বলছি না, শুধু আনকনভেনশনাল যে হুমকিটা, যেটা ভিতর থেকে আসতে পারে, যেটা বাইরে থেকে আসতে পারে। ধরেন এইখানে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, যাকে অনেকে শত্রু দেশ বলে, আমি আপনার চ্যানেলে শত্রু দেশ বলে খামাখা আমরা নির্যাত বানাতে চাই না, সেটা হচ্ছে কি তারা তো এইভাবে করবে না, তারা ভাড়া করা লোকদের দিকে কাজ করা। যাকে বলেন তো, আমাদের শহীদ ওসমান হাদির হত্যার বিচারের ক্ষেত্রে আমি জানি বিএনপি সরকার এবং অ্যাটলিস্ট এইটাতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি আন্তরিক, আমি জানি। বাট এটা সহজ একটা সমাধান কি, ভারত যদি আমাদের ভালো চাইতো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইতো, এই যে ফয়সালকে এবং আরেকজনকে তারা সেখানে ভারতে ধরছে, তারা এক্সট্রাডিশন চুক্তি তো আছে ভারতের সাথে, তারা ফেরত পাঠাতে পারে না। তারা কিন্তু এই সমস্ত জায়গায় নোংরামি করবে, হ্যাকরামি করবে, তারা হচ্ছে এই ধরনের জিনিস। বাট জিনিস যেটা হচ্ছে একটু ওই যে চাপেন সাইড দেন, যেটার কথা বলেন ভাই, এখানে একটা ছোট্ট জিনিস বলবো, তাদের প্রতি ধরুন এটা নিয়ে অনেক কিন্তু ট্রল হয়েছে, অনেকে ছাত্র দলের সভাপতি বা যুবলীগ দলের সভাপতি তাদের ব্যাপারে অনেক কিছু, নয়নের ব্যাপারে, রাকিবের ব্যাপারে বলছে। এখন বেচারাদের কিন্তু দোষ নাই। জিনিসটা হচ্ছে কি, এটা মানে আসল যে গল্পটা, মানে আসল কথা থেকে শুরু হচ্ছে, আমি সেটা ফ্যাক্ট যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যখন প্রধানমন্ত্রী না, উনি আসবার পরপরই কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি, এটা উনি প্রাইম মিনিস্টার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন তিনি গেছেন প্রাইম মিনিস্টার হিসেবে, আর প্রথমটা হচ্ছে নির্বাচনী সফরের সময়। না সেটা হচ্ছে মানে ওনার এই যে একটা জিনিস আছে না, তারা গাড়ির পিছনে দৌড়াইতো, সেটা নিয়ে অনেক ট্রল করছে না, যে কেন দৌড়াইতেছে গাড়ির পিছনে, তারা জুলাইতে তাদের অবদান এত বেশি, তারা এত বড় ছাত্র সংগঠন বা যুব সংগঠনের নেতা, কেন তারা দৌড়াবে। জনাব তারেক রহমান দেশে আসার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা ছাত্র সংসদের, সেখানে সবাই আসেছিল যে সেবারে ছাত্রদল জিতবে, বাট সেখানেও কিন্তু শিবিরের প্যানেলটাই জিতে গেল। তো তখন স্বাভাবিকভাবে তারেক রহমান বেশ মনোক্ষুণ্ণ হলেন, বললেন যে এটা তো এক্সপেকটেশনের বাইরে, কিভাবে হচ্ছে যারা যারা এর জন্য রেসপন্সিবল তাদের দৌড়ে রাখেন। এখন সমস্যা, উনি কিন্তু ভালো কথা বলছেন, এখন যারা ওনার আশপাশে বলছেন, ওনার আশপাশে যারা আছে তাদের মাথায় কি জিনিস সেটা একটু খুলে দেখতে হবে। তারা মিসকমিউনিকেশন করে বললো কি, দেখো নেতা তোমাদেরকে দেখতে চাইতেছে, স্যার তোমাদের দেখতে চাইতেছে, সুতরাং উনি যখনই কোথাও বাইর হবে গাড়ির আশপাশে দৌড়াইতে থাকবে যাতে ওনাদের দেখে, তোমাদের দৌড়াইতে দেখে। এটা কি কোনো কাজ হলো? দৌড়াইতে মানে ওনাদের, তাদের তো কোথাও দেখি না, তাদেরকে দৌড়ের কাজ মানে তাদেরকে ইনভলভ রাখেন, অ্যাক্টিভ রাখেন, দ্যাট ওয়াজ দ্য ডিরেকশন। আর সেখানে হলো কি, ওকে সবাইরে দৌড়াতে হবে গাড়ির আগে, তো এটা একটা লজ্জার ব্যাপার হয়ে গেল। আমি দেখেছি এই জিনিসটা পরে ক্লিয়ার হয়েছে এবং সেখানে এই জিনিসটা থেমে গেছে না। এবং ধরেন এই জাতীয় দলীয় লোকজন যদি ওনার নিরাপত্তা বলয়ের মাঝখানে যদি দৌড়াদৌড়ি করে, এটা তো নিরাপত্তার ঝুঁকিটাও সৃষ্টি হয় অনেক বেশি, তাই না? তো সেই জায়গাটায় ধরেন যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারাও তো একটু বিব্রত হয় যে কাকে সরাবে, কাকে কি করবে। তো আমি যেটি বলছিলাম আপনাকে প্রথম থেকে, যে আমরাই আসলে মানে আমাদের মধ্যেই যে গুপ্ত লোকজন ঢুকে আছে প্রধানমন্ত্রীর আশেপাশে। যেমন ধরেন আমি আপনাকে একটা সংবাদ দেখাই, এই সংবাদটা সম্ভবত গতকাল বের হয়েছে ব্লুমবার্গের এই সংবাদটা বেরিয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার মিট লেবার টাইকুন আমিন অন মালয়েশিয়া ট্রিপ। এবং ব্লুমবার্গের এই রিপোর্টে, যে জুলাই 8 তারিখের রিপোর্ট, আজকে 10 তারিখ, তো আমেরিকার এই প্রসিদ্ধ যে সংবাদ মাধ্যম, সেখানে এই রিপোর্টটা কিন্তু তারা ক্লিয়ার, তাদের কাছেও ওইরকম ডাটা নাই, কিন্তু তারা ইনফরমেশন পাইছে। এবং আমি আমার মতো করে চেক করে দেখলাম যে তারেক রহমান সাহেবের সাথে আসলে এই যে দাতো আমিন, যে আপনার জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা কুখ্যাত লোক, যাকে ইউনূস সরকার 25 অক্টোবরে ফেরত চাইছে মালয়েশিয়ার কাছে, যে ফেরত দেওয়া বিরুদ্ধে মামলাও আছে, তার সঙ্গে বৈঠক হয়েছে। তো আসলে কিন্তু বৈঠক হয়নি, মানে এই দাতো আমিন আবার মালয়েশিয়ার রাজার খুব ঘনিষ্ঠ। তো তারেক রহমান যখন রাজার সঙ্গে দেখা করতে গেছেন, সেখানে সে উপস্থিত ছিল, প্রাইম মিনিস্টারের সঙ্গে বোধহয় হাই হ্যালো কিছু একটা হয়েছে। কিন্তু দেখেন এটা থেকে ধরেন ভারতের এখন মূল টার্গেট কি, আমাদের জনশক্তিকে ক্ষতিগ্রস্ত করা, আমাদের গার্মেন্টস কে ক্ষতিগ্রস্ত করা, এই জায়গাটা ধরেন তারা কিন্তু ব্লুমবার্গকে দিয়ে রিপোর্টটা নিয়ে আসছে। এটা কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না, দেখা তো হয়েছে। এখন মানে তারেক রহমান মিট টাইকুন মানে আমিনের সাথে তার দেখা হয়েছে, এখন এটাকে অন্যভাবে তারা প্রজেক্ট করছে। তো সেই জায়গাগুলো ধরেন এটা তো হয় বাংলাদেশের ভেতরের কেউ এটা লিক করছে, নাহলে মালয়েশিয়ায় ইন্ডিয়ান বংশোদ্ভূত কেউ এটাকে লিক আউট করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই সফরটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা, কিছু প্রশ্ন সামনে নিয়ে আসা। তো সেই জায়গাতে আসলে আপনি কতটুকু মানে সতর্কতার সঙ্গে এবং দূরদৃষ্টির সঙ্গে মোকাবেলা করবেন, দ্যাট ইজ আপ টু প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আপ টু প্রাইম মিনিস্টার। আমাদের আসলে যে জিনিসটা, বিশেষত আমার ধরেন যে জিনিসটা আমাকে খটকা লাগে, আমার চোখে পড়ে, আমি সামনে আনার চেষ্টা করি, এটা বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বেটারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তো এখন ধরেন এটাকে ভিন্নভাবে দেখলেও কিছু করার নাই, বাট এই প্রশ্নগুলো
রেস করা হচ্ছে বৃহত্তর স্বার্থে। যদি বুঝে তো ভালো, না বুঝলে কিছু করার নাই ভাই, তাই না? এটা আপনি বলেছেন, এটা অবশ্যই প্রধানমন্ত্রীর বিবেচনার জিনিস। এখন অ্যাকচুয়ালি ওনাকে যারা উপদেশ বা অন্যান্য জায়গায় গাইড করে, আমরা যদি বলি উপদেশটা, এক্ষেত্রে কিন্তু পিনাকিদা রিসেন্টলি একটা ওনার একটা অনুষ্ঠানে জিনিসটা আলাপ করছে যে দেখেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাকচুয়ালি আছেন আমি তাদের শ্রদ্ধা রাখতে চাই, বাট তাদেরকে মনে রাখতে হবে, এবং এটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই যে উপদেষ্টাদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়, সেখানে রাখা এবং ক্যাবিনেট মিটিং এ হাজির থাকা, সেই জিনিসটা কিন্তু 1996 যেই রুলস অফ বিজনেস সেটাকে 2009 সালে চেঞ্জ করে হাসিনা এই জিনিসগুলো ঢুকাইছিল। যখন প্রশ্ন আসলো তারেক সিদ্দিকী কেন আর্মি চালাবে, সে হচ্ছে প্রধানমন্ত্রী হাসিনার সামরিক বিষয়ক উপদেষ্টা, যার কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস, পিএম অফিস বা পিএমও যেটাকে আমি বলি, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং মাস্ট থাকা উচিত। আর্মি বিভাগ থেকে যখন কোশ্চেন আসলো, তখন সেই মহিলা যে জিনিসটা করলো, সে পিএম রুলস অফ বিজনেসে চেঞ্জ আনলো, রুলস অফ বিজনেসে চেঞ্জ এনে সেই জিনিসটা ঢুকাইলো এবং তাদেরকে মন্ত্রী পদ প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়ার জন্য আনলিমিটেড নাম্বার কথাটা আনলো। আপনারা যদি রুলস অফ বিজনেসটা পড়েন, এখন আবার রুলস অফ বিজনেসে পরিষ্কার বলা আছে এটা এমন কোনো কিছু আনা যাবে না বা এমন কিছু করবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং সেটা অটোমেটিক্যালি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আমাদের উপদেষ্টারা বর্তমানে যেই সুবিধা বা যে পদবি বা যে স্ট্যাটাস ভোগ করছে সেটা কিন্তু কোথাও নাই। এবং আসলে আমি সরকারের কাছে অনুরোধ করবো তাদেরকে অন্য ক্যাপাসিটি, তাদেরকে কনসালট্যান্ট হিসেবে রাখেন আপনার সাথে, তাদের উপদেশ নেন। সবকিছুতে প্রধানমন্ত্রীর একাধিক পিএমও চালানোর জন্য লোক দরকার, তারা যোগ্য অবশ্যই, বাট কেন আপনারা সংবিধানের মূল নীতির বাইরে গিয়ে আপনাদের পথটাকে ধরে রাখবে? 1 নম্বর। 2 নম্বর, যাই হোক না কেন মন্ত্রী পরিষদের বৈঠক দেখে, আর তারা মন্ত্রী এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী মন্ত্রী পরিষদের বৈঠকে তারা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বৈঠকে জয়েন করতে পারবেন, কিন্তু আলাদাভাবে মন্ত্রী পরিষদের কাজে তারা হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। মনে রাখবেন, তারা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসে কর্মরত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তারা শপথ নেন নাই। তাদের অফিস ধরেন তাদের পদমর্যাদা থাকতে পারে, তাদের পদমর্যাদা থাকতে পারে, কিন্তু তারা রাষ্ট্রীয় পলিসি কোনো মেটারে তারা বক্তব্য রাখতে পারবে। এখন আপনি দেখেন ডক্টর জাহেদ, আমি একটা সিম্পল এক্সাম্পল, আপনার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহ আলম আসছিলেন 2 দিন আগে। উনি এসে ওনার যে কথা, ওনার ব্যাপারে অনেক অভিযোগ আছে, আমি সেই সব যাবো না, উনি ভালো কি খারাপ, ওনার কথাটা কি, ওনার পুরো অনুষ্ঠানটাতে যতক্ষণ কথা বলছে সাবমিসিভ, অ্যাজ ইফ উনি কোনো কিছুতে ডিসিশন মেকার না। উনি বিএনপির একজন কর্মী বলেছেন, এবং উনি বলেছেন আমাদের সিনিয়র মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী বিবেচনা করে কাজগুলো করবেন। উনি একবারও বলার চেষ্টা করেন নাই। আপনি 2বার বলছেন আপনি তো মহাক্ষমতাশালী মন্ত্রী, উনি সেটা শুনেন না, উনি বলছেন না আমার কোনো কিছুই নাই, আমি আমার কাজ করে যাচ্ছি। তার বিপরীতে আপনি উপদেষ্টা ডক্টর জাহিদের একটা দেখেন, অনেকে তাকে কষা জাহিদ বলে, আমি সেটা বলবো না, এটা একজন উপদেষ্টার প্রতি অসম্মান হয়ে যায়, কষা জাহিদ কেন বলবো। তো এখন উনি অনুষ্ঠান যেখানে যান সেখানে বলেন উনি, আমি এই 3টা পলিসি প্রধানমন্ত্রীকে বলছি এক্সিকিউট করবার জন্য, আমি অ্যানালাইসিস করে বলছি। এই যে গুপ্ত একটা কথা শুরু করা, সেটা বলে প্রধানমন্ত্রীকে অনেক নিচে নামায় নিয়ে আসা, এবং বিএনপি, জামাত এবং অন্যান্য দেশের ভারত এবং আওয়ামী বিরোধী যারা আছে সবাইকেই মধ্যে সন্দেহের জিনিস ঢুকায় দেওয়া। সেটাকে জন্ম কোথা থেকে? এক হচ্ছে এই যে বিরিয়ানি আলম আপনারা যাকে বলেন, আমি তো বিরিয়ানি আলম বলবো না, আমি বলবো শাহেদ আলম, সাংবাদিক শাহেদ আলম, এবং এই ডক্টর জাহিদ উপদেষ্টা, তারা কিন্তু এই প্রধানমন্ত্রীর থেকে এই জিনিসটা ওনাকে এই বৃষ্টিকে ঢেলে দিয়ে তার ওনার মুখ থেকে এটা বলাইছেন, এবং প্রতি কথায় তারা বলেন যে ওনাকে দিয়ে আমরা এই পলিসি করব। ভাই, পলিসি করার আপনি কে? পলিসি করবে সংসদ, পলিসি করবে মন্ত্রিসভা, সেখানে কোনো কিছু আছে কিনা টেকনিক্যাল জিনিস প্রধানমন্ত্রীর অফিসে বসে আপনারা সেটা দেখবেন। আপনাদের পা কিভাবে সচিবালয়ে পড়ে, কোন এখতিয়ারে পড়ে আপনাদের পা, কোন এখতিয়ারে আপনারা গোপনীয় ফাইল বা সিক্রেট ফাইলস সেটা দেখবার জন্য মন্ত্রীদের এবং সচিবদেরকে বলেন। আপনারা শপথ নেন নাই তো? একজন মিলিটারি অফিসার, আমি শপথ নিয়েছি রাষ্ট্রের কাছে, শপথ আমি পারি, আপনি পারেন না, আপনি শপথ নেন নাই। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে ওনার ইনার সার্কেল, সেই জায়গায় আপনি যদি আমাকে বলেন যে 3টা এই যে নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য 3টা আমি সাজেশন মেক করবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর সম্পূর্ণ সম্মান রেখে 3টা। প্রথম জিনিস, ওনার ইনার সার্কেল বিশেষ করে উপদেষ্টা যাদেরকে নিয়েছেন তাদেরকে বদলাইতে হবে বা তাদের উপর নজর রাখতে হবে। একটা গল্প আছে সিলেটি, একটা গল্প আছে লন্ডন থেকে নিয়ে আসা, আমি ওই জায়গায় যাচ্ছি না, আপনি বদলান। যারা তাদের ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট দেয় আমি প্রধানমন্ত্রীর এই করতেছি, আমি প্রধানমন্ত্রীর সাথে এই ছবি করতেছি, সাথে সাথে তাদেরকে বের করে দেন। আপনার নিরাপত্তার ঝুঁকি হচ্ছে সেই লোকটা যেই ছবি বাইরে আসবার কথা না, যেখানে একজন মহিলাকে আপনার বিমানে নিয়ে এসে তাকে দিয়ে সেলফি তোলায়, সেটা বাজারে ছাড়া, সেটা কথা না, সেটা নিরাপত্তার ঝুঁকি, সম্মানের ঝুঁকি। এই সমস্ত কাজে যারা জড়িত সরাসরি তাদেরকে বাদ দেন। 2 নম্বর জিনিস হচ্ছে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেন। ডক্টর খলিল প্রফেসর ইউনূসের আমলে বা অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি এখন পররাষ্ট্রমন্ত্রী, সেই পদটা খালি আছে। এখন
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই কারণে দরকার যে সেটা শুধু সামরিক, আমাদের তো একজন সামরিক উপদেষ্টা আছে, যিনি সামরিক বাহিনী সংশ্লিষ্ট জিনিসগুলো দেখেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামস, উনি যোগ্য, কোনো সন্দেহ নাই, বাট ওনার কাছে সামরিক জিনিস, নিরাপত্তা শুধুমাত্র সামরিক জিনিস না। আমি অনেকের কাছে বলেছি, আমি রিচ করেছি, আমি শুধু জনাব তারেক রহমানের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজনের নাম বলবো, সে যোগ্য কি না যোগ্য না সেটা আপনি বিবেচনা করে নেবেন, এবং বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যত রাষ্ট্রদূত আছে, ইউএসএ, চায়না, ইভেন ইন্ডিয়া, পাকিস্তান, সেই সমস্ত দেশের রাষ্ট্রদূতকে আপনি আপনার লোককে দিয়ে ফোন করে বলেন যে মেজর সুমনি একটা লোকের নাম বলছে, এ কেমন হবে? এই একটা লোককে দেখবেন সমস্ত আমাদের যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং আমাদের বর্ডার ক্রাইসিস সমাধানের জন্য একে সবাই পছন্দ করে এবং মনে করে ওনার মাথায় সেই বুদ্ধিটুকু আছে, আমার যদি সুযোগ হয় আমি কখনো সেই একটা নাম বলে দিব, ওনারাই যাচাই বাছাই করে থাকে সে যোগ্য কি যোগ্য না। বাট আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা সেল, ন্যাশনাল সিকিউরিটি সেল, এই দুটা জরুরি দরকার, যে দুটা গত 6 বছরে সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ আছে, এবং এই 2 বছরে আমরা বলার পরেও উদ্যোগ নেওয়া হয়েছিল নিরাপত্তা সেল সেগুলো চালু করবার জন্য, সিকিউরিটি সেল, আবার সেটাকে সেই উদ্যোগ কি কারণে সেটা বেঁচে গেছে আমি জানি না। আর 3 নাম্বার বা লাস্ট যেটা হচ্ছে সাজেশন, ছোট মানুষ হিসেবে বলছি, যে কোনো পদ, সেটা মন্ত্রী, সচিব, রাষ্ট্রদূত অথবা বাহিনী প্রধান, সেই ক্ষেত্রে কারো সুপারিশের ভিত্তিতে, মানে সিস্টেম যে সুপারিশ করে তার বাদে অন্য কারো আত্মীয়তা, বন্ধুত্ব অথবা সে পার্টির জন্য এত কন্ট্রিবিউট করে সেই কারণে নিবেন না। দেখেন একটা এক্সাম্পল দিই, শুধু আমাদের 3 জন সেনাপ্রধানকে নিয়োগ করেছিলেন বিএনপিরই লিডাররা। একজন জেনারেল জিয়া রহমান, উনি এক্সটেনশন অবস্থায় 2বার এক্সটেনশন করায় এরশাদকে উনি সেনাপ্রধান রাখলেন। সে এরশাদই কিন্তু যতটুকু ধারণা জেনারেল জিয়াকে হত্যায় ভারতের সাথে এবং হাসিনার সাথে মিলে কাজটা করেছে প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যায়। দেন জেনারেল নাসিম বেগম জিয়া করলেন, সেটাও কিন্তু সরাসরি না, সেটাও কিন্তু একটা সুপারিশের ভিত্তিতে হয়েছে। দেন জেনারেল মঈনুল আহমেদ, বিএনপির এই যে 3 জন, যে 3 জনকে বিএনপি সুপারিশের ভিত্তিতে যোগ্যতর লোক থাকবার পরেও সেনাপ্রধান বানালেন, তাদের হাতে বিএনপি কি হয়েছে? প্রতিবারই এরশাদের কূপ, দেন জেনারেল নাসিমের ব্যর্থ কূপ, যদিও এটার জন্য আমি জেনারেল নাসিমকে পুরোপুরি দায়ী করবো না, ভিতরে অনেক ঘটনা আছে। 3 হচ্ছে জেনারেল মঈনের 111। এগুলার সেনাপ্রধান কারা নিয়োগ করছিল? বিএনপি করছিল। সুতরাং কোন এই সেনা বাহিনী প্রধান নিয়োগের ক্ষেত্রে প্লিজ কোন সুপারিশ, কোন ভালো লাগা, কোনো কিছু, আর বিশেষ করে এক্সটেনশনে আছে, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দয়া করে, অথবা তার যোগ্যতার বা তার কাজ ভালো পারে সেটা রাষ্ট্র বা বাহিনী সেই সুবিধা নেওয়ার জন্য তাকে আরো 6 মাস এক্সটেনশন দিয়ে রাখছে, সেই ধরনের কাউকে কখনোই প্লিজ নেবেন না। ওনারা এক্সটেনশন কেন নেয় সেটা বুঝবার মতন বুদ্ধি আপনার আছে, আমার থেকে আপনাদের বুদ্ধি অনেক বেশি। কেন এক্সটেনশন নেয়, কি সুবিধা পাওয়ার জন্য, কোথায় কোপ মারার জন্য, সেটা আপনারা জানবেন প্লিজ। যেই অফিসার, আমাদের যোগ্যতর অফিসারের অভাব নাই, সো এক্সটেনশন দিয়ে তাদের পথ যুদ্ধ করার কোনো যৌক্তিক কোনো কারণ নাই। মানে এমন কোনো কি বলবো এটারে, মানে বেহেশতে ফল না যে আমাদের তা রাখতেই হবে। আর আরেকটা বিষয় আমি জানতে চাই, যে ধরেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস, তার কি নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় আছে? প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী সকল সফরে কিন্তু ওনাকে আমরা দেখছি মানে এসএসএফ এর সাথে, তো আমার তো মনে হয় যে তার আরো অনেক কাজ আছে কিন্তু, তাই না? এখন জিনিস সেটা হচ্ছে, এটা একটু ভালো প্রশ্ন করেছে, জিনিসটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে সামরিক, উনি প্রধানমন্ত্রী সামরিক বিষয়ক উপদেষ্টা, সেই হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী নিরাপত্তা দেয়া বা প্রধানমন্ত্রীর সাথে যাওয়া ওনার কাজ না। ওনার কাজ হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস যেগুলো আছে বা সামরিক বাহিনীগুলো যেটা আছে সেটার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস দিয়ে সাহায্য করা। উনি কেন যাচ্ছেন? উনি যাচ্ছেন কারণটা হচ্ছে ওনার তার আগে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রধান হিসেবে যখন জেনারেল আকবর, ফজল আলী আকবর সেই জায়গাটা থেকে সরে এসে নিরাপত্তা জিনিসটা দেখা শুরু করলেন চেয়ারপারসনের, তখন ব্রিগেডিয়ার জেনারেল শামস উনি হেড অফ সিকিউরিটি হলেন। হেড অফ সিকিউরিটি উনি কিন্তু এখনো নিজ থেকে হয়তো মনে করেন আমি, অথবা উনি নিজে থেকে চেয়ে নিয়েছেন যে না ঠিক আছে উপদেষ্টার একটা আমার পদ আছে, ইটস ওকে, দ্যাটস আ সেপারেট ডিউটি, বাট হেড অফ তারেক রহমান সিকিউরিটি বা পিএম সিকিউরিটি সেটা উনি নিজে থেকে এখনো দেখছেন, যেই কারণে উনি প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছেন বা সাথে আছেন। সেটা কিন্তু সম্পূর্ণভাবে 1-to-1 এর ব্যাপার প্রধানমন্ত্রীর সাথে ওনার। সেক্ষেত্রে কি কারণে উনি দেখছেন সেটা আমি প্রশ্ন করবো না, উনি দেখছেন ভালো ওনার প্রজ্ঞা দিয়ে, বাট সেটা কিন্তু নিরাপত্তার দায়িত্ব ওনার কাছে আসে না। নিরাপত্তার ফিজিক্যাল সিকিউরিটি এসএসএফ, পিজিআর, আর রাষ্ট্রের নিরাপত্তা, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা, যেটা অ্যাকচুয়ালি আমরা এখনো গঠন করতে পারি নাই, সেটা একজন নিরাপত্তা উপদেষ্টা দেখবেন। এবং আমি যতটুকু খোঁজখবর রাখি সুমন ভাই, যে এসএসএফ এর যারা প্রধান আছেন বা পিজিআর এর যারা প্রধান আছেন তারাই যথেষ্ট নিরাপত্তা দেখার জন্য, আমাকে বড় বড় সালেরা থাকলে তাদের কার্যক্রমে সমস্যা হয়, বুঝছেন তো।
মানে আমি একটা কাজে যাই, যদি আমার সিনিয়র কোনো বাইরে দেখি, সিনিয়র কোনো সাংবাদিককে দেখি, আমি একটু হই না, আমি তখন ডিপেন্ড করি যে স্যার কি বলে বা স্যারের মতামত কি। তো এইসব এগুলো এক ধরনের সৃষ্টি করে আর কি, মানে নানা রকম পকেট সৃষ্টি করে। আমার মূল কাজ শামসের সাথে কথা বলেন, উনি না, এটা হচ্ছে আসবে জিনিসটা ক্লিয়ার করো দরকার ভাই। দেখেন কিছু জিনিস বিশ্বাস চলে না, আমি ক্লিয়ার হওয়া দরকার। ইউ কল হিম, আপনি ওনাকে অনুষ্ঠানে ডাকেন। আমি এই প্রশ্নটা উল্লেখ করলাম কারণ এই প্রশ্নটা আমার কানে যেহেতু আসছে, সেই জন্য আমি ওপেন উল্লেখ করলাম। ব্রিগেডিয়ার শামসের সঙ্গে আমার যোগাযোগ আছে দেখে আমি একটা আমন্ত্রণ জানাতে পারি, আমার তো যোগাযোগ হয়, তো আমি জানাতে পারি। আমার অনুষ্ঠানে একদম শেষ দিকে শেষ করছেন, মানে জাস্ট বিষয়টি সামনে আনা, আপনি অলরেডি এনেছেন যে গতকাল রয়টার্সের সাথে হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছে, এটা ব্লুমবার্গ চলে আসছে। আমি রয়টার্স একটু যদি দেখাই আপনাকে, রয়টার্সের সাথে হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছে। সেই রয়টার্সের ইন্টারভিউতে হাসিনা বলছে যে হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। তো হাসিনা ধরেন গত 2 বছর ধরে এইসব হামকি তমকি করে যাচ্ছে, যে কোনো সময় ঢুকে যাব, হ্যান করবো, ত্যান করবো, চলে আসবো, লাভ দিব, আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে যাবো, এগুলো আপনি অনেক দেখছে। তো আমার তো মনে হয় না যে হাসিনা সেই কনফিডেন্স আছে যে আমি দেশে যে আকাম করে গেছি এবং এখনো আমি যেভাবে হুমকি দিয়ে যাচ্ছি, হাত কাটিয়ে ফেলবো, পা কাটিয়ে ফেলবো, ফাঁসিতে ঝুলাবো রে, এই করবো রে, সেই করবো রে, তালিকা করে রাখো, তোমাদের হাত পা নাই। একজন যে বলতেছে কথা কম কাজ বেশি, একজন বললো না যে নেত্রী সব শেষ করে দিবো, হাসিনা বলতে কথা কম বলো, কাজে দেখতে চাই। তার মানে একটা প্রচ্ছন্ন ক্লিয়ারেন্স, মানে তুমি মারো, ধরো, কাটো, যা খুশি তা করো। তো সেই জায়গাতে আপনি কি মনে করেন যে আসলে মানে হাসিনার মানে এই আর ফিরে আসবে? মাঝখানে দেখলাম ইন্ডিয়ান এক সাংবাদিক বলছে যে হাসিনা দেশে যাইতে চায় কারণ তার বয়স তো 78, 79, তো তার যদি ইন্ডিয়াতে মৃত্যু হয়, বাংলাদেশ হয়তো তার লাশ গ্রহণ করবে না, তো সে বাংলাদেশের মাটিতে তার শেষ ইয়েটা চায়, নাহলে তার দলই তো থাকে না। বাংলাদেশে সে যদি দলের কথা চিন্তা করতো বা বাংলাদেশের মাটির কথা চিন্তা করতো, বাংলাদেশে তো কোনো রাষ্ট্রপ্রধান কখনো পালাই যায়নি। আচ্ছা, না, জাস্ট একটা জিনিস অ্যাড করি, হাসিনা তো নিজের ইচ্ছাতেই পালাইছে, এখন কিন্তু নাটক করতেছে যে আমি গোপালগঞ্জে গেছিলাম। হাসিনা কিন্তু একদম প্রপোজড, প্রি প্ল্যান্ড তাদের পালানো। হ্যাঁ, ওখানে যে চুপ্পু বসাছে, ওরে একটু ভালো করে পানি খাওয়াই দিয়ে জিজ্ঞাসা করলে সত্যি কথাগুলো বলে দিবে। এখন আমি যেটা বলতেছি, যদি তার ইচ্ছা থাকতো, ওই ধরনের তার দেশপ্রেম থাকতো, প্রথম কথা আমাদেরকে সে হত্যা করতো না, আমাদেরকে সেই জুলমের মধ্যে রাখতো না। নেক্সট জিনিস হচ্ছে, বাংলাদেশের মাটি তার কাছে কোনো প্রিয় কোনো জিনিস না, তার পরিবারের কাছেও না। সেজন্য তারা শুধুমাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তারা প্ল্যান করে কে কোথায় যাবে, কবে যাবে, তারা ভেগে গেছে। ভেগে যাওয়ার পরে দেন এখন ওইখানে কান্নাকাটি করতেছে, তাদের প্রচুর টাকা নিয়ে গেছে, সেই টাকা দিয়ে তারা থাকতে পারবে। তারা তো বিদেশে থেকে, তাদের সমস্ত পরিবার বা সব সম্পর্ক গুলো তো বিদেশি। সুতরাং বাট ওই যে একবার রক্তের স্বাদ যে পেয়ে গেছে হাসিনা, তার তখন রক্ত নাকে, আমাদের রক্ত নাকে তার চলতেছে না। সেই রক্ত খাওয়ার জন্য আসবার কথা চিন্তা করতে পারে। তাই লিটমাস টেস্ট করছেন আপনারা ইয়েতে থাকতে, ল্যাবে করছেন, স্কুলে থাকতে, কলেজে থাকতে। এই যে সাউন্ডে দিয়ে কথা বলা হয়, এই যে আনিস আলমগীর, তুষার এদেরকে দিয়ে বেয়াদবের মতন কথা বলা হয়, এই যে চ্যানেল আই, একটা জিনিস একটু বলি না, আমার অনেক কষ্ট লাগে আমার কলিগদের উপরে। আমার কিছু এক্স কলিগ এবং আমার পরিচিত, তারা এখন 71 টিভি চ্যানেল আই, এটি নিয়ে গিয়ে সাক্ষাৎকার দেয় চেহারাটা একটু দেখানোর জন্য। আমিও চেহারা দেখাতে চাই, আপনি সুযোগ দেন না, তাও 2-3 মাস পর এখন পাই। তারা প্রতিদিন চেহারা দেখার জন্য এই সমস্ত গাদ্দা, শাইখ সিরাজ, তারপরে এই চ্যানেল আই, এই সমস্ত প্রোগ্রামে গিয়ে তারা এখন সুন্দর সুন্দর কথা বলেন। এখন এই সমস্ত এরাই করতেছে কি, বা বাইরের নবনীতা, বাইরে থেকে এদেরকে দিয়ে কথা বলায়, শারমিন চৌধুরী, এরা বলে কি হাসিনা আসবে, একটা ভয় আমাদের মধ্যে দেখাতে চায়। হাসিনার ভয়টা আমাদের দেখাই। এখন এই লিটমাস টেস্ট প্রতিটা শেষমেশ শাওনকে দিয়ে চেষ্টা করছিল জুলাইকে প্রশ্নবিদ্ধ করে দেখবার জন্য রিয়াকশনটা কি হয়। এখন দেখলো কি ভাই, ওরা জুলাইকে যতটা অবজ্ঞা করার চেষ্টা করবে, দেখেন সাথে সাথে কিন্তু শিবির, ছাত্রদল, জামাত, বিএনপি এক হয়ে গিয়ে এমন একটা স্ট্যান্ডে চলে গেছে, ওরা এখন কিন্তু ভয় পেয়ে গেছে যে ভাই এইসব করে লাভ নাই, আমরা যত জুলাইকে অবজ্ঞা করার চেষ্টা করব তত বেশি মার খাবো। মার দেওয়া হয়েছে না, দেওয়া যে হবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই। তো এই অবস্থায় হাসিনা জানে, ইভেন যদি কোনো কারণে আগামীকালকে বিএনপি সমস্ত ঝানু সমস্ত এবং কিছু কিছু বেতনভুক, আমরা জানি কিছু কে বেতন খাইতো, তাদেরকে কনভিন্স করেও যদি বাংলাদেশে আসবার ব্যবস্থা করে আত্মসমর্পণের মাধ্যমে, তাই বাংলাদেশের জনগণ আপনি যেই দেখেন, তাদের আমাদের মধ্যে যেইটুকু আমরা প্রতিরোধের জায়গায় গেছি, জুলাই তো আমরা ভুলি নাই, ওতে টিকতে পারবে না। ও বা নিষিদ্ধ পার্টি কেউ তো টিকতে পারবে না ভাই। এখন তো শুধুমাত্র আমরা কথা বলতেছি সামরিক অফিসারদের বিচার বা অন্যান্য গুমখুনের ক্ষেত্রে, পলিটিক্যাল লিডার যারা আছে গুমখুনের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে যখন সত্যিকার ভাবে ধরা হবে, প্রতিশোধ না, আমি আগেই বলি প্রতিশোধ না, বিচার নিশ্চিত করার জন্য। আমি একজনকে ক্ষমা করে দিতে পারি, হাসিনাকে আমাকে 2.5টা দিন টর্চার করবার জন্য আয়না ঘরে নিয়ে গিয়ে গুম করে আমি করতে পারি, বাট আর যাদেরকে করা হচ্ছিল তাদের ক্ষমা করার এখতিয়ার কি আমার আছে তাদের পক্ষ থেকে? নো, সেটা তারা
করবে এবং সেটার কাজ হলো বিচার নিশ্চিত করা। আমার কখনোই মনে হয় না হাসিনা এটা এই জায়গাটাতে হাসিনা আসবে, যেটা হতে পারে এই ভয়টুকু দেখাই তারা চেষ্টা করতেছে দেখার জন্য কোনোভাবে এই আওয়ামী লীগ ফেরত আসতে পারে কিনা। That's all. না ওইটাই আমার আমার মনে হয় না যে হাসিনা যদি ফিরে আসতোই তাহলে সে আর পালাইতো না। কারণ ধরেন যে হাসিনা যে সময় পালাচ্ছে সে সময় কিন্তু মানে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে সচিবালয়, পুলিশ, র্যাব, আনসার, বিডিআর সবই তার নিয়ন্ত্রণে, সবই তার লোকজন বসা ছিল। তো কোন পরিস্থিতিতে সে পালাইছে সে বোঝে, এবং বাংলাদেশের মানুষ এই জায়গাটায় মানে তার যেই 17 বছরে তার যেই জুলুম নির্যাতন, মানে উন্নয়ন ভাই, ফ্লাইওভার আর পদ্মা সেতু আর কিছু উন্নয়ন, কিছু বিল্ডিং দিয়ে তো আপনি মনুষ্যত্ব বিচার করতে পারবেন না, তাই না? আপনি ক্ষমতায় টিকে থাকতে যেভাবে ভিন্নমত দমন করেছেন, যেভাবে রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছেন শত্রু দেশের মতো করে, সেই জায়গাটায় মানুষ আমার মনে হয় না যে তাকে অ্যাকসেপ্ট করবে। বাট এগুলো বলতে হয় তার নেতা কর্মীকে চাঙ্গা রাখার জন্য। বাট আমার মনে হয় যে সাম্প্রতিক সময়ে বললো না যে আরেকটা বক্তব্য যে সোহেল তাজ তিনি বললেন না, তিনি তো বলেছেন, তার একটা স্ট্যাটাস আমরা কদিন আগে দেখলাম ফেসবুকে, তিনি বলেছেন যে এসব কথা বলে জাস্ট নিরীহ আওয়ামী লীগারদেরকে বিপদে ফেলতেছে। আওয়ামী লীগ যারা সমর্থন করতো, যারা তার এই কথায় উস্কানি নিয়ে লাভ দিয়ে পড়তেছে যে চট করে ঢুকে যাবো, সেপ্টেম্বরে আসতেছে, ডিসেম্বরে আসতেছে, জুলাইতে আসতেছে, ডেটের তো অভাব নেই। তো এগুলো করে কিছু লোক ঝাঁপাই পড়ে এবং জনগণের হাতে মার খায়, পিটুনি খায়, আবার গ্রেপ্তার হয়, অনেক কিছু ঘটে। তো আশা করি আমরা আজকে অনুষ্ঠানে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এগুলো যদি সংশ্লিষ্ট জায়গায় যদি বোঝেন তো ভালো, মানে বলে না বুঝলে বুঝপাতা, নারী তেজপাতা, কিছু করার নেই। মেজর সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমি একটু অনিয়মিত, আশা করি একটু নিয়মিত হবো। কথা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জায়গাটা তিনি যেভাবে আসলে চলছেন, যা করছেন, সেই জায়গাটায় একটু চিন্তিত শুধু আমরা না,